শুরু করছি স্পেশাল ভিডিওটি। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে সিলেবাস নিয়ে আর কোনো সংশয় থাকবে না। অনেকে মনে করে সিলেবাস এখন জেনে কী হবে, আরে সিলেবাসটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিলেবাসটা বোঝানোর সাথে সাথে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সহজ করে উপস্থাপন করে দেবো, কোথায় কী আছে, কীভাবে কী পড়তে হবে। তো যাই হোক, আমাদের প্রথম অধ্যায় তুলনামূলক রাজনীতি। এখানে 3টা বিষয় আছে, সংজ্ঞা, প্রকৃতি আর ক্ষেত্র। মধ্যে কথা হচ্ছে তুলনামূলক রাজনীতি হলো রাজনৈতিক বিজ্ঞানের একটা শাখা, যেখানে বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রক্রিয়া, নীতি তুলনা করা হয়। আশা করি বোঝাতে পারলাম। এর উদ্দেশ্য যদি বলি, তো এর উদ্দেশ্য হলো রাজনৈতিক ব্যবস্থার মিল কিংবা অমিল দুটোই কিন্তু চিহ্নিত করা। তো মিল এবং অমিল দুটোই মাথায় রাখবে, ঠিক আছে। প্রকৃতির বিষয়টা যদি আসি, তো এটি বর্ণনামূলক, বিশ্লেষণমূলক কিংবা ব্যাখ্যামূলক প্রকৃতির, অর্থাৎ শুধু তথ্য দেয় না, এ কিন্তু কারণ ফলাফল বিশ্লেষণ করে, ঠিক আছে। এরপরে আছে আমাদের তুলনামূলক রাজনৈতিক ক্ষেত্র। এর ক্ষেত্রটা অনেকটাই বিস্তৃতি বা খুবই বিস্তৃতি। এতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে রাষ্ট্র, সরকার, তারপরে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক আচরণ, নীতি প্রণয়ন, আন্তর্জাতিক প্রভাব, অনেক কিছু বিষয় কিন্তু তুলনামূলক রাজনীতির অন্তর্গত। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে। এখানেও দুটো বিষয়ের উপর আমরা প্রাধান্য দেব। একটা হচ্ছে উৎপত্তি। তো উৎপত্তিটাকে প্রথমে যদি ডায়াগ্রাম আকারে বলি, তো উৎপত্তি প্রাচীন গ্রীসে, প্রথম কথা মাথায় রাখবে, প্রাচীন গ্রীসে প্লেটো এবং এরিস্টটল প্রথম রাষ্ট্র ও সরকারের তুলনামূলক বিশ্লেষণ করেছিলেন। এখানে আবারও বলছি, প্রাচীন গ্রীস একটা শব্দ, প্লেটো এবং এরিস্টটল একটা শব্দ, এই সমস্ত শব্দ মাথায় রাখবে। আর আমরা এর আগেও পড়ে এসেছি, এরিস্টটলকে বলা হয় তুলনামূলক রাজনীতির জনক। এখান থেকে আর একটা বিষয় যেটা আছে আমাদের বিকাশ। তো বিকাশের ক্ষেত্রে কি, এখন আমরা এখানে উৎপত্তিটা আলোচনা করলাম, আর এখানে আমরা বিকাশটাকে আলোচনা করছি। তো মধ্যে কথা, যখন মধ্যযুগ চলে, তো মধ্যযুগে ধর্মীয় দৃষ্টিভঙ্গি যখন প্রাধান্য পায়, তো আধুনিক যুগে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটি স্বাধীন শাস্ত্র হয়ে ওঠে। এটা যদিও মধ্যযুগের গল্প, আমি স্পেশালি 20 শতকের কথা বলছি। তো এই 20 শতকে বিহেভিয়ারাল রিভলিউশন তুলনামূলক রাজনীতিকে নতুন মোড় দেয়, যেটা আমাদের সিলেবাসের অংশ হিসেবে আছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক বা দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায় আছে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকার। এখানেও আমরা দুটো বিষয়ের উপর জোর দেব, তুলনামূলক রাজনীতি। প্রথমে এই বিষয়টাকে দেখে নেওয়া যাক। দেখো, এই তুলনামূলক রাজনীতি, এখানে রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়া আমি এখানে মার্ক করছি। প্রথম, রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতি। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে আচরণ ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করা, ঠিক আছে। আবারও বলছি, তুলনামূলক রাজনীতি, এখানে রাষ্ট্রের কি বললাম, এখানে রাজনৈতিক প্রক্রিয়া, এখানে বললাম আন্তর্জাতিক সংস্কৃতি, এখানে বললাম আচরণ ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ হয়। এখানে আমরা আলোচনা করব তুলনামূলক সরকার। এখানে বিভিন্ন দেশের সংবিধান থাকবে। তারপরে এখানে আমরা পাবো রাষ্ট্র পদ্ধতি ও প্রতিষ্ঠান তুলনা করা, অর্থাৎ কি একটিতে প্রক্রিয়া আর আরেকটিকে কাঠামোর উপর জোর দেওয়া হয়। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা পরের অধ্যায়গুলিতে যাওয়ার আগে, যেমনটা বললাম, পেইড নোটসের ডিটেলস তোমরা আমাদের এখানে পেয়ে যাবে। তো পেইড নোটসের প্রাইসটা একটু আগে দেখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে একটু আলোচনা করবো যে পেইড নোটসের সাথে আর কি কি বিষয় তোমরা পিডিএফ আকারে পাবে। এবার আমাদের মেজরের 7, 8, 9 তিনটে পেপার পড়তে হচ্ছে, যার প্রাইস 950 টাকা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বর্তমানে প্রাইসটা এরকমই চলছে, 950, যদিও বেশি চলছে। তো অবশ্যই এখানে যোগাযোগ করলে প্রাইসটা এর মধ্যে করে দেওয়া হবে, কিন্তু প্রাইসটা 1200 টাকা পর্যন্ত যেতে পারে, যেহেতু 3টা সাবজেক্ট। তো একটা সাবজেক্টের প্রাইস কিন্তু তাহলে কত হচ্ছে, 400 টাকা করে পড়ছে, 3 4 12। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 400 টাকা করে একটা পেপারের প্রাইস কিন্তু পড়বে। প্রাইসটা আরও কম হতে পারে, তো অবশ্যই 1200 টাকা আমাদের লিমিট, 1200-এর উপরে যাবে না। যদিও গেলেও সেটা দেরি হতে পারে, তো অবশ্যই 1200 পৌঁছে যাওয়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করবে। পঞ্চম সেমিস্টারে আমাদের আরও একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এমডিসির প্রাইসটা 500-550 টাকার মতো রাখা আছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ছাত্রছাত্রী নোটপত্র পাবে। যারা যোগাযোগ করবে সবাইকে নোটপত্র দেওয়া হবে। এই রুল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। প্রাইসটা বাড়ার আগে সবাই যোগাযোগ করে নাও। এবার একটু সংক্ষেপে দেখে নিই আমাদের নোটপত্রের সাথে তোমরা আর কী কী পাবে, যদিও এর আগে আমরা এগুলো আলোচনা করে ফেলেছি। একটু সংক্ষেপে আলোচনা করছি। তোমরা পাবে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। মেজর 7-এ যা সিলেবাস সেটা পাবে, কোশ্চেন প্যাটার্নটা পাবে আমাদের নোটপত্রের সাথে। এগুলো পাবে পিডিএফ আকারে। একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে। তার মানে কি, পরীক্ষার একদম সেমিস্টারের শুরু থেকেই পরীক্ষার মতো প্রস্তুতি। দ্বিভাষিক কন্টেন্ট, মেজরে আমাদের পরীক্ষায় প্রশ্নাবলী ইংলিশে আসে, আমাদের নোটপত্রে ইংলিশেই প্রশ্নগুলো রাখা আছে, আবার বাংলাতেও রাখা আছে। অ্যান্সার ফুললি বাংলাতে আছে, ঠিক আছে, যাতে করে প্রত্যেকটা বিষয় তোমরা সহজ সরল ভাষায় লিখতে পারো, বুঝতে পারো, সেভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারো। আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ নোটসটাকে কভার করানোর চেষ্টা করেছি। ভাববে না যে আমি ভিডিওটাকে স্পিড করেছি, হয়তো আমি কথাগুলো স্পিডে বলছি, কারণ
সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে হবে আমাদের, অনেকগুলো অধ্যায় আছে। আর তোমরা পাবে অধ্যায়ভিত্তিক সাজেশন নোট, মানে এই সম্পূর্ণ সিলেবাসটাকে সম্ভবত 5 থেকে 6টা পিডিএফের মধ্যে আমরা কভার করেছি। পেমেন্ট করলে প্রত্যেকটা নোট পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেখানে 3, 6, 10 প্রত্যেকটা, আবারও বলছি 3, 6, 10 প্রত্যেক টাইপের প্রশ্ন এবং উত্তর রাখা আছে। আর এই নোটপত্রটা পাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাই রেজুলেশনের পিডিএফ ফরম্যাটে, A4 সাইজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এই রুল আমাদের অফিসিয়াল যোগাযোগ নাম্বার 7384041536। আমরা পরের অধ্যায়ে প্রবেশ করছি, চতুর্থ অধ্যায়। এখানে আছে তুলনামূলক, এখানে স্পেশালি যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথাগত পদ্ধতি। এখানে আছে দার্শনিক পদ্ধতি, এখানে তো লেখা নেই তুলনামূলক রাজনীতির প্রধান, লেখা আছে দার্শনিক। প্রথাগত পদ্ধতির মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দার্শনিক। দার্শনিক পদ্ধতির মধ্যে রাষ্ট্র ও সরকারকে নৈতিকতা ও দর্শনের আলোকে ব্যাখ্যা করা। ঐতিহাসিক পদ্ধতি কি? ইতিহাসের ধারা ধরে রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ বিশ্লেষণ করাই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। প্রতিষ্ঠানিক পদ্ধতি তাহলে কি? মানে সংবিধান, সংসদ, আদালত, এগুলো তো প্রতিষ্ঠানিক জিনিস, তাই না? নির্বাহী তো ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানের যে কাঠামো সেগুলোকে বিশ্লেষণ যখন করা হবে সেটাকে বলা হচ্ছে প্রতিষ্ঠানিক পদ্ধতি। আইনি পদ্ধতি রয়েছে, তো আইন ও সংবিধানকে কেন্দ্র করে যখন রাষ্ট্রকে বোঝানো হয় তখন কিন্তু আইনি পদ্ধতি আসে। সহজভাবে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো সবাই। পঞ্চম অধ্যায় আমাদের আধুনিক পদ্ধতি। এখানে কি কি আছে দেখো, এখানে আমরা পাবো সিস্টেম। সিস্টেমের মধ্যে কি দেখো, একটা বিষয় বলি, এটা একটু আউট অফ সিলেবাস যদিও, তবে তোমাদের শুনে রাখা ভালো। তো সিস্টেম পদ্ধতির মধ্যে একটা নাম পাবো, সেটা হচ্ছে ডেভিড স্টোন পদ্ধতি, ঠিক আছে? তো ডেভিড স্টোন পদ্ধতি যারা পড়েছো তোমরা জানো, এটা রাজনীতি, এখানে হচ্ছে ইনপুট, ঠিক আছে? আমি যেটা বললাম মানে চাহিদা আর কি, আর আউটপুট হচ্ছে নীতি। এটাই হচ্ছে প্রক্রিয়া সিস্টেম পদ্ধতি, একটু সংক্ষেপে যদি জানতে চাও। এরপরে আমরা কাঠামোগত পদ্ধতি পাবো, মানে এখানেও একটা নাম বললে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এই কাঠামোগত পদ্ধতির একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যাব্রিয়েট আলমন্ড। তো এই ব্যক্তি কি বলেছেন? এবারে বলেছেন যে রাজনৈতিক কাঠামো তাদের কার্যক্রম বোঝানো জরুরি, তার জন্য তিনি একটি যে মানে পদ্ধতির কথা বলেছেন, যে তিনি তো হয়তো আজকে হয়তো বেছে নেই, কিন্তু এটা এমন কাজ করেছে তার কথা আজকে আমাদের পড়তে হচ্ছে, বইয়ে রয়েছে। তো কাঠামোগত পদ্ধতি, সেটা আমাদের নামটা কি বললাম, গ্যাব্রিয়েট এল, সম্ভবত শেষে এল আছে, গ্যাব্রিয়েল আলমন্ড নাম আমার মনে থাকে না, এত কঠিন নাম আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। এরপরে যেটা আছে যোগাযোগমূলক পদ্ধতি, আরও একটা বিষয় কঠিন। এখানে একটা মানুষ আছে, সেটা হচ্ছে কার্ল ডয়েচের। এখানে লিখছি তাহলে আমি বিষয়টাকে ভালো করে বুঝতে পারবো। কার্ল, তারপরে যেটা বানান হবে বাংলায় যদি বলি সেটা হচ্ছে ডয়েচের, সম্ভবত, হ্যাঁ, ড অন্তস্থি বা এখানে, ঠিক আছে? একটু ভালো করে বুঝে নাও। তো এই নামগুলো কি বলবো, যারা যেমন হয়ে পারো মাথায় রাখবে। আজকে হয়তো বেঁচে নেই, কিন্তু এমন কিছু কাজ করেছেন আমাদের পড়ে যেতে হচ্ছে। তো কার্ল ডয়েচের কি মানে কি, তার কি মতামত? রাজনীতি হলো তথ্য ও বার্তা আদান প্রদানের ব্যবস্থা। এই যোগাযোগমূলক যে পদ্ধতি, এখানে কার্ল ডয়েচের এটাই ব্যাখ্যা করেছেন। তারপরে নতুন রাজনৈতিক অর্থনীতি, এখানে অর্থনীতি ও রাজনীতিকে একসাথে ব্যাখ্যা করা হয়, যদিও অর্থনৈতিক নীতি কীভাবে রাজনৈতিক সীমাবদ্ধতাকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা হয়, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে আমাদের 6 নম্বর যেটা আছে অধ্যায়, এখানে স্পেশালি আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিকতা ও ঔপনিবেশিক মুক্তি। এখানে আমরা 3টা বিষয়ে পাবো। ঔপনিবেশিকতা, প্রথমে এটাকে একটু ডিটেলসে বলছি। তো যখন শক্তিশালী রাষ্ট্র, মনে করো এটা একটা শক্তিশালী রাষ্ট্র, আর এটা যখন দুর্বল রাষ্ট্রকে দখল করে শোষণ করে, তাকে ঔপনিবেশিকতা বলে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা একটা শক্তিশালী রাষ্ট্র, আমি এখানে তালবের সঠিক এভাবে লিখলাম যাতে করে বোঝা যায়। আর এটা একটা দুর্বল রাষ্ট্র। এই শক্তিশালী রাষ্ট্র যখন এই দুর্বল রাষ্ট্রটাকে নিজের দখলে করবে, তখন কিন্তু এটাকেই বলা হচ্ছে উপনিবেশিকতা। একটু মানে ডায়াগ্রাম আকারে বোঝালাম আর কি বিষয়টাকে। এরপরে আরেকটা নাম হচ্ছে মুক্তির প্রক্রিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতীয়তাবাদী আন্দোলন ও রাজনৈতিক চাপের ফলে আফ্রিকা ও এশিয়ার বহু দেশ স্বাধীন হয়, তো সেই স্বাধীনতার যে বিষয়টা সেটাকেই বলা হচ্ছে মুক্তির প্রক্রিয়া। ওকে, তো অবশ্যই সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে যদি আমরা ঔপনিবেশিক বা উপনিবেশিক শব্দটা আনতে চাই। এরপরে ইউরো কেন্দ্রীয়তার সীমা ও অতিক্রম যে বিষয়টা আছে, দেখো রাজনীতি বিশ্লেষণে শুধু যে ইউরোপ কেন্দ্রিকতার ধারণা সেটা কিন্তু নয়, এটা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তাই না? এবার আমাদের 7 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে রাষ্ট্র ও সরকারের ধরন। এখানে 4টা কনসেপ্ট আছে। সরকারের শ্রেণীবিভাগ,
আর এখানে আমরা একটা নাম পাবো এরিস্টটল, এটা সহজেই মনে রাখে বা মনে থেকে যায়, আমারও থাকে, তো তোমাদেরও থেকে যাবে। তো এরিস্টটলের বিভিন্ন ধারা আছে, স্পেশালি যে ধারাগুলো আছে এরিস্টটলের, এখানে আমি এক এক করে বক্স করব, বলবো। প্রথম ধারা রাজতন্ত্র, দ্বিতীয় ধারা হচ্ছে অভিজাততন্ত্র, তৃতীয় ধারা হচ্ছে গণতন্ত্র, যদিও আরও অনেক কিছু আছে সেগুলো বলছি না। একক ফেডারেল রয়েছে, একক ও কী আছে ফেডারেল, হ্যাঁ, মানে এককে কেন্দ্রে সর্বময় ক্ষমতা যখন থাকে, যেমন ফেডারেলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন থাকে, সেটাই। উদারপন্থী ও সমাজতান্ত্রিক, মানে উদারপন্থী রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতায় জোর দেয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায়ের উপর জোর দেয়। ক্লিয়ার? রাষ্ট্রপতি শাসিত ও সংশোধিত শাসিত, কি বলছে? এটা একটু বড় টাইপের হতে পারে, কিন্তু জানতে হবে আমাদের বিষয়টা। মধ্য কথা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে, এটাকে আমার মার্কিং করার কথা ছিল। হ্যাঁ, তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে যেমন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র নাম পাবো। নির্বাহী ও আইনসভা কিন্তু পৃথক, মানে রাষ্ট্রপতি শাসিত সরকারে নির্বাহী আর আইনসভা এদের মধ্যে যে ব্যাপারটা, এটা কিন্তু আলাদা আলাদা। আর সংসদীয় শাসিত পদ্ধতি, যেমন এখানে সংসদীয় শাসিত, এটা এখানে কিন্তু আমরা ভারতের নাম পাবো, আমাদের ইন্ডিয়ার নাম পাবো, ঠিক আছে? এখানে আমরা ব্রিটেনের নামও পাবো। এখানে কিন্তু প্রধানমন্ত্রী আইনসভার কাছে দায়বদ্ধ। এটা এটা একটু ভালো করে বুঝে রাখো। এর পরের চ্যাপ্টার যেটা আছে সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ, এখানে একটা এমন বিষয় আছে যেটা অনেকটাই বড়। সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে ব্রিটেন, অলিখিত সংবিধান ব্রিটেনের যদি বলি, যেটা সংসদীয় সার্বভৌমত্ব এবং সাংবিধানিক রাজতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যেটা অবশ্যই লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের, শক্তিশালী বিচার বিভাগ পাবো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, এবং এটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, ঠিক আছে? সুইজারল্যান্ডের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য যদি বলি, সেই ক্ষেত্রে সংবিধান ভিত্তিক গণভোট ব্যবস্থা আছে সেখানে, ক্যান্টন ভিত্তিক ফেডারেল কাঠামো আছে। চীন আছে, চীনের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য যদি বলি, তো এখানে একদলীয় ব্যবস্থা থাকে, ঠিক আছে, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকে। রাশিয়া আছে, রাশিয়ার লিখিত সংবিধান আমরা পাবো, ফেডারেল কাঠামো পাবো রাশিয়া থেকে, এবং শক্তিশালী রাষ্ট্রপতির যে কনসেপ্ট সেটা আমরা কিন্তু রাশিয়া থেকে পাবো। এই প্রত্যেকটা যা বিষয়ে বললাম সব কিছু মাথায় রাখবে। কোথাকার সংবিধান ঠিক কী রকম সেটা অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। আবার বলছি, ব্রিটেন অলিখিত সংবিধান, সংসদীয় সার্বভৌমত্ব, সাংবিধানিক রাজতন্ত্র, একটু ভিডিওটা আগে গিয়ে তোমরা দেখে নিতে পারো যা যা বললাম। আমাদের আর দুটো অধ্যায় আছে, তার মধ্যে 9 নম্বর অধ্যায় আমরা এসে গেছি, তুলনামূলক কী বলছে বিশ্লেষণের থিম। এখানে অনেক কিছু বিষয় আছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেক্ষাপটে আইনসভা আছে। তো ব্রিটেনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা সবাই জানি, আমেরিকায় কংগ্রেস, চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেস এগুলো রয়েছে, স্পিকার পড়বে, মন্ত্রিসভা পড়বে। আমরা নিচে এসে পরবর্তীতে প্রবেশ করছি শেষ অধ্যায়। মাথা ব্যথা হয়ে গেল আমার। সমকালীন সমস্যা, ওকে। তো 10 নম্বর যেটা অধ্যায়, এখানে আমরা যদি ভালো করে দেখতে চাই 4টা বিষয় আছেই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নব ঔপনিবেশিকতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে উন্নত দেশগুলো যখন উন্নয়নশীল দেশগুলিতে প্রভাবিত করে বা পরিণত হয়, সেটাই। আধুনিকীকরণের কনসেপ্ট পাবো, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার উন্নতির মাধ্যমে সমাজ রাষ্ট্রের পরিবর্তন, সেটাকেই আমরা আধুনিকীকরণ বলবো। বৈশ্বিক অর্থনীতি কি, এখানে কিন্তু আমরা বাজার অর্থনীতি, বাণিজ্য, বিভিন্ন IMF এগুলো ডিটেলসে পরে তোমরা জানতে পারবে। তারপরে WTO এর যে কনসেপ্ট সেটাও এখানে রয়েছে। প্রত্যেকটার যে প্রভাব সেটা আমরা বৈশ্বিক অর্থনীতি থেকে শিখবো, জানবো, পড়বো। আর প্রত্যেকটা টপিক আমরা যেভাবে আলোচনা করছি, আমি তোমাদের যেভাবে বলছি পড়ে বোঝাচ্ছি, সেভাবেই কিন্তু আমাদের পেইড নোটসের ডিটেলসে আছে। পেইড নোটস পড়লে পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না, সেখান থেকে হুবহু পরীক্ষায় কমন পাবে। যদিও আমাদের এর আগের সাজেশন আমাদের পেইড নোটস থেকে পরীক্ষায় হুবহু কিন্তু কমন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান দুনিয়ার একটা আলাদা জিনিস, যেটাকে আমরা AI বলি। অনেকে AI দিয়ে বিভিন্ন ফটো কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে ট্রেন্ড হিসেবে করো, তো অবশ্যই জিনিসটা জেনে রাখা ভালো, কিন্তু এটার কিন্তু নেগেটিভ পার্ট রয়েছে। আমরা সিলেবাসের বাইরে যাব না, সিলেবাসের অংশে যেটুকু আছে সেটুকুই আলোচনা করব। তো স্পেশালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা আধুনিক শাসন ও অর্থনীতিতে বিপ্লব এনেছে। যেমন ধরো কী বলবো, উদাহরণ দিয়ে তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কর্মসংস্থান। তো একটা বিষয়ের যেমন প্লাস দিক রয়েছে, মানে পজিটিভ, সেই দিকটার কিন্তু নেগেটিভ দিকও রয়েছে। এটা আমি সিলেবাসের বাইরে বললাম, তো এটাই মাথায় রাখুন।
তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করা। যেমনটা বললাম, পেইড নোট সংগ্রহ করলে এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। পেইড নোটসের জন্য এই নম্বরে আমাদের যোগাযোগ করতে হচ্ছে 7384041536। নোটপত্রের প্রাইস দ্রুত বেগে বাড়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করে নাও, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর এটা যেহেতু জানোই আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কমন আসবেই, এটা জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে আমাদের কিছু করার নেই। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।